আপনার নাম? নাম মোহাম্মদ সেলিম হাওলাদার। বাড়ি? বাড়ি আপনি? এটা কি খুলনাতে? জি, খুলনাতে। আপনি কি কাজ করতেন? আমি স্ট্যানজিট মিলে অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম। কত বছর? 33 বছর। হ্যাঁ, কে? না না, জি বলেন। বলেন। আমি ওই 33 বছর চাকরি স্ট্যানজিট মিলে করছি। করার পর চাকরি আমি ওই গোল্ডেন হ্যান্ডসে, সরকার গোল্ডেন হ্যান্ড দিয়েছে, গোল্ডেন হ্যান্ডসে আমি চলে গেছি। যাওয়ার পর হয়তো ওই ধরেন চাকরি অবস্থায় খুব ভালোই ছিলাম। চাকরি ছাড়ার পরে একটা টেনশন বেড়ে গেছে। টেনশনে হইতে হইতে আমার ওই জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে আমার ওই খুলনা মেডিকেলে ভর্তি করছে। ভর্তি করার পরে ওখান থেকে ডাক্তার আবার রেফার করছে ঢাকায়। কি অসুবিধা ছিল আপনার? ওখানে কিডনির সমস্যা ছিল নাকি আমার। এমনি কি কি অবস্থা ছিল? কিডনির সমস্যা ছিল, লিভারের সমস্যা ছিল, হাত পা ফুলেও ছিল, এই হাত পা সবে সব ফুলে ছিল। তারপর নাক মুখ ফুলে ছিল। হাত পা কি ছিল? ফুলে ছিল, সম্পূর্ণ ফুলে ছিল। আচ্ছা। এইগুলো এরপর খুলনার ডাক্তার রেফার করছে ঢাকা রেফার করবার ওখানে খুলনা ঢাকা মেডিকেলে হসপিটালে প্রথমে ভর্তি করছে। ওইখান থেকে ঢাকা মেডিকেল হসপিটাল কিডনি হসপিটালে রেফার করছে। ওইখানে আমরা নিয়ে গেছি। তখন তার মুমূর্ষ অবস্থায়, মানে আমরা ভাবছি সে বাঁচবে না, মারাই যাবে, সে অবস্থায় নিয়ে গেছি ওইখানে। তারপর ওইখানে ডাক্তাররা তাকে দেখছে, দেখে বলছে যে এর অবস্থা তেমন ভালো না, এর তো ডায়ালাইসিসও করা যাবে না, আর কোনো কিছুই নেই, লিভারের অবস্থাও ভালো না, এর কোনো ঔষধ নেই, এর টিকবে না, বড়জোর কয়েক মাস বাঁচতে পারে এরকমের, তবে আপনারা ধরে নেবেন ইনি বাঁচবেই না। তারপর আমরা ডাক্তার সঙ্গে আলাপ আলোচনা করছিলাম যে তাহলে আমরা এনাকে মাদ্রাস নিয়ে যাই, দেখি মাদ্রাস নিয়ে যে যদি ডাক্তার দেখায়। বলছে মাদ্রাস কেন, আপনারা বিশ্বের যে কোনো জায়গায় নিয়ে গেলেই এনার অবস্থা এতটা খারাপ যে ইনি ভালো হবে এটা কোনোভাবেই আশা করা যায় না, এটা বলছে। বলার পরে তারপরে আমরা চিন্তা করলাম যে আমার ভাইরা বলছিল যে তাহলে কোনো ক্লিনিকে ভর্তি করে রাখি কয়েকদিন, যে কয়েকদিন বাসে একটু ডাক্তারের সেবা যত্ন নিয়ে বাঁচুক। তখন তার এমন অবস্থা ছিল সে কোনো কিছু খেতেই পারতো না, তার পেট ফোলা, এত পেট উঁচু ছিল অনেক, তারপরে পা হাত পা সব ফোলা ছিল, আর কোনো খাবার খেতে পারতো না, খুব কান্নাকাটি করতো, বলতো কি আমাকে একটা চাকু দাও, আমার পেটটা ফেরে ফেলায়, পেটের ভিতরে আমার এত যন্ত্রণা করতেছে, আমার পেটের ভিতরে কি, আমার এত কষ্ট হচ্ছে কেন, তোমরা কি ডাক্তার দেখাচ্ছ আমাকে, কেমন ডাক্তার দেখাচ্ছ, এত বড় বড় ডাক্তার দেখাচ্ছ, আমার পেটের যন্ত্রণা তো কমতিছে না, আমি কোনো কিছু খেতে পারতেছি না, আমি ঘুমাতে পারতেছি না, আমার শরীরে অশান্তি লাগতেছে, তারপরে তোমরা আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ, আমার কোনো উন্নতি হচ্ছে না, এরকম শুধু কান্নাকাটি করতো, অস্থিরতা করতো, আমাদের কাউকে ঘুমাতে দিত না, সারা রাত সবাই আমরা নিয়ে বসে থাকতাম। পরে বললো যে একটা ক্লিনিকে ভর্তি করাই। ক্লিনিকের ডাক্তারদের সঙ্গে যখন আমরা আলাপ করলাম তখন ডাক্তাররা বললো এটা আপনাদের অযথা খরচ হবে, কারণ দৈনিক কমপক্ষে 1500 টাকা আপনাদের বেড ভাড়া সহ, তারপরে সিস্টারদের বিল টিল এগুলি সব 1500 টাকা যাবে, আপনারা কতদিন রাখতে পারবেন। তারপর আমার ভাই বলছিল অন্ততপক্ষে 1 লাখ টাকা পর্যন্ত এরকম খরচ করে দেখি সুস্থ হয় কিনা। পরে ডাক্তার আমাদের একটু পরিচিত ছিল, সে আমাদের পরামর্শ দিচ্ছে, শোনেন আপনারা কোনোভাবে এনাকে টিকাতে পারবেন না, অযথা এই টাকাগুলি আপনারা পানিতে ফেলে দিবেন, তার চাইতে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যায় দেখেন, যা খেতে চায় বা ওনাকে একটু বেশি বেশি খাওয়ান আর রাখেন, যে কদিন থাকে ভালো থাকবে, এটা বলছে। আর সে তো কোনো কথাই বলতে পারতো না, শুধু কান্নাকাটি করতো। পরে আর কি আমরা চিন্তা করলাম, একদিন হঠাৎ দেখি একদম মানে মারাই যায়, তা ভাবছি যে এই ঢাকা শহরে মারা গেলে এখান থেকে তো আমাদের নিতে অনেক সমস্যা হবে। পরে তখনই দ্রুত অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ওইখান থেকে নিয়ে আসছি খুলনাতে এনে। এখন সবাই আমরা আলাপ আলোচনা করলাম যে বাসায় এরকম অসুস্থ রুগী এটা রাখা তো সম্ভব না, কারণ আমাদের বাসায় কোনো পুরুষ লোক ছিল না, আমি একা মহিলা মানুষ। বলছে কোনো একটা ক্লিনিকে বা কোনো একটা ডাক্তারের ইয়েতে রাখা, তত্ত্বাবধানে রাখা দরকার, কারণ ওই ঢাকাতে যে বার্ডেনের ডাক্তার দেখাইছি, আয়শা মেমোরিয়ালে, তারপর কিডনি হসপিটালে, এই ডাক্তাররা কোনো ঔষধ দেখেনি, বলছে এনার কোনো ঔষধ নেই, আপনারা বাড়িতে নিয়ে যান।
পরে আমরা এনে আর কি ভাবলাম, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে আলাপ আলোচনা করে বললো যে এই হোমিওপ্যাথি ডাক্তার দেখান, এইসব রোগে অনেক সময় হোমিওপ্যাথি ডাক্তারের ঔষধের ট্রিটমেন্টেও ভালো হয়। আমরা ঢাকাতেও এক হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, তিনি এইখানে আর কি এসকে বাউলির কথা বলছিল যে আমাদের প্রফেসর উনি, ওনাকে দেখান আপনারা, যখন আপনাদের বাড়ি খুলনাতেই, আপনারা অযথা এখানে কষ্ট করবেন কেন, উনি আমাদের প্রফেসর। পরে এইখানে এসে আমরা ওনাকে দেখানোর পরে আস্তে আস্তে প্রথম ঔষধ দিল, একটু উন্নতি হলো, পরে আস্তে আস্তে ঔষধ খাওয়ানোর পরে এই যে পেট ফাঁপ দেওয়া কমে গেছে, হাত পা ফোলা কমে গেছে, তারপরে এখন ভালোই খেতে পারে, তার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। আরও মাঝে মাঝে অতিরিক্ত খেতে চায়, বলি মানে ক্ষুধা, আমি এমনকি 10 মিনিট 20 মিনিট পর ঘুরে ঘুরে বলবে আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। আর আগে তো হাঁটতেই পারতো না, বিছনা থেকে উঠতে পারতো না, আমরা 2-3 জনে উঠে ধরে উঠাতাম, প্রস্তাব করতো বিছনায়, বমি করতো, সবই তার বিছনায় ছিল। আর তার গা হাত পায়ে এমন চুলকানি হয়ে উঠছিল যে গন্ধে রুমটার ভিতরে ঢোকা যেত না, সবসময় রুমে স্প্রে করে রাখা লাগতো। মানে রুমটার এমন অবস্থা ছিল, আমার বাড়ি অনেক বড় বাড়ি, একটা রুম এক সাইড ধরে তাকে দিয়ে দিছিলাম, তারপর রুমটার ভিতরে কেউ যেতে পারতাম না আমরা, মানে যে যে মানুষজন আসতো সবাই গন্ধ পেত, মানে চুলকানি হয়ে গায়ে এমন অবস্থা হয়ে গেছিল, আর এত গন্ধ আসতো শরীর থেকে। পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে, আল্লাহরই মালিক, এই ঔষধ খাওয়ার পরে আর কি, হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার পরে এখন আস্তে আস্তে সব রোগেরই অবসান ঘটছে। মাঝে মাঝে এখন একটু এই 2-1 দিন ধরে একটু পেট ফাঁপ দেওয়াটা বলতেছে, আবার নিয়ে আসছি, এখন ঔষধ নিলে হয়তো আল্লাহর রহমতে আবার কমে যাবে। না, ঠিক। এই সপ্তাহখানে 2-3 ডোজ ঔষধ খেলেই কমে যায়। মাঝে মাঝে এরকম হয়, যখন আবার নিয়ে আসি 2-3 ডোজ ঔষধ খায়, তখন আবার একটু হাইটের দিক দিয়ে আসছে না, বলবেন হ্যাঁ, না আমি ওইটাই উঠাবো। আগে তো সে হাঁটতেই পারতো না, তাকে ধরে ধরে আমরা হাঁটাতাম, জি, আর এখন সে ফুটবলই খেলতো। যে বসে বসেন। জি, এখন হাঁটতে পারি, দৌড়াইতেও পারি। হ্যাঁ, করে জোরে জোরে হাঁটতে- বলেন, জোরে জোরে বলেন। আগে তো হাঁটতে বিছানায় শোয়াই ছিলাম, হ্যাঁ, এখন তো হাঁটতে পারি, খাইতে পারি, দৌড়াইতে পারি, বল খেলতে পারি, কোনো অসুবিধা আল্লাহর রহমতে হয় না। ইদানিং এই সপ্তাহের ধরে মাজার নিচে একটু বেদনা লাগতেছে, এই বেদনার জন্য আবার ডাক্তারের কাছে আসছি। এখন ডাক্তারের কাছে ঔষধ আবার নিয়ে খাইলে আবার আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আচ্ছা। ইনশাআল্লাহ। আল্লাহর আপনি রহমতে। ওষুধ খাওয়ার পরে যে পায়খানা প্রস্রাব খুব দুর্গন্ধ ছিল, না, ও সম্পূর্ণটা ঠিক হয়ে গেছে। খুব দুর্গন্ধ ছিল ওষুধটা খাওয়ার পরে না? হ্যাঁ। খাওয়ার পরে কিরকম অবস্থা ছিল প্রস্রাবের? প্রস্রাব খুব কঠিন হইতো আর কি। প্রস্তাব হতো না, ফোঁটা ফোঁটা এরকম করে। তারপর এই ওষুধ খাওয়ার পরে প্রস্রাব, পানির পিপাসাটাই আমার বেশি লাগতো আর কি। প্রত্যেক ডেলি 3 লিটার 4 লিটার পানি খেতাম, পানি খাইলে তো অটোমেটিক প্রস্রাব হয়ে যাবে। আর ডাক্তার বলছে যে আপনি যত প্রস্রাব করতে পারবেন অতই আপনার অসুখ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওই জন্য আমি আরও ক্ষুধার পিপাসা না লাগলেও আমি জোর করে পানি খাইতাম। এখন কি অবস্থা? এখন শরীরের অবস্থা স্বাভাবিক, ভালো ইনশাল্লাহ, কোনো দিকে কোনো অসুবিধা নাই। শুধু অসুবিধা আছে 1 সপ্তাহ ধরে মাজার নিচে বেদনা করে, এই আর কোনো অসুবিধা নাই। না। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, মসজিদে নামাজ পড়ি, আমি শিরামণি বাজারে বাজার করি, ফুলতলা বাজারে বাজার করি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা না, আল্লাহর রহমতে খুব আল্লাহর ভালো। রহমতে কোনো অসুবিধা নেই।